হয়তো একটা কোনো কর্পোরেট বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের শেয়ার ছিল ওখানে বড় কোনো, সেই শেয়ারটা থেকে তারা অল্প করে কিছুটা শেয়ার তারা দিয়ে দিবে হচ্ছে কোনো একটা অপর পক্ষের রাজনৈতিক দলের কাউকে, এবং সেভাবে করে তারা নিজেদের জন্য একটা একটু তাদের জার্নিটা যাতে একটু স্মুথ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেরকম আমরা দেখেছিলাম। এই জিনিসগুলো আমার কথা না, এটা মিডিয়া সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছিল যে কি করে নিউজ রুম বদল হয়েছে। নিউজ রুমের ভিতরে মানুষজন যারা হয়তো আগে একটা বিশেষ দলের হয়ে তাদের রিপোর্ট করতে হতো, এখন অন্য দলের হয়ে তাদেরকে রিপোর্ট করতে হচ্ছে। অন্য দলের মানুষদেরকে এনে বসানো হচ্ছে বড় পোস্টে, ম্যানেজারিয়াল পোস্টে। এরকম জিনিসটা আমরা আমাদের সংস্কার কমিশনের রিপোর্টেই দেখে এসেছি। এইটাতে কি ইম্প্যাক্ট হয়? হ্যাঁ, একটা ট্যাসিট ইম্প্যাক্ট তো অবশ্যই হয়। আপনি একটা সময় আপনাকে হয়তো বলা হতো যে আগে তুমি ওই প্রেস কনফারেন্সটা কভার করে আসো অমুক এমপির কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখন আপনাকে বলা হচ্ছে আপনাকে বিপরীত দলের আরেকটা এমপি প্রেস কনফারেন্স করতে হবে কারণ তাকে নিউজ কভারেজ দেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সাংবাদিকটা কিভাবে ডিসাইড করবে যে এই প্রেস কনফারেন্সটা তার জন্য কভার করাটা কি আসলেই নিউজ ওয়ার্দি নাকি না, সেই ডিসিশনটা তো সাংবাদিকের নিতে হবে, কিন্তু সাংবাদিক সেই ডিসিশনটা নিতে পারছে না। এটা তার মানে যে সকল কর্পোরেট হাউসে একই অবস্থা সেটা না। কিছু কিছু কর্পোরেট হাউস অবশ্যই নিজেদেরকে এগুলো থেকে বাফার করতে পারে, তারা যে কোনো ধরনের চেঞ্জ থেকে তাদেরকে নিজেদেরকে বাফার করতে পেরেছে, এবং সুতরাং তাদের মিডিয়াগুলো এখনো তুলনামূলকভাবে স্বাধীনতা তারা আসলে এনজয় করছে। কিন্তু সেটা কিন্তু একটু যখন ছোট পরিসরে কোনো হয়তো টেলিভিশন চ্যানেল চলছে, ছোট কোনো একটা পাক্ষিক পত্রিকা অথবা এমন কোনো একটা পত্রিকা যাদের হয়তো সার্কুলেশন খুব বেশি না, ওই সব নিউজ রুমে যখন আপনি যাবেন তখন আপনি বুঝবেন যে তারা কি পরিমাণ প্রেশারের মধ্যে কাজ করে। এটা উত্তরণের একটা উপায় আমাদের জন্য মিডিয়া সংস্কার কমিশন করে দিয়ে গেছে। তারা বলেছিলেন যে একটা স্বাধীন মিডিয়া কমিশন তৈরি করতে হবে। স্বাধীন মিডিয়া কমিশনটা কি জিনিস এবং কেন এটা গতবারের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে অনেকেই আছেন আপনারা, আমার সামনে সাংবাদিক সহকর্মী যতজন আছেন আপনারা আমার সাথে অন্তত এই জায়গাটাতে একমত হবেন, কোনো না কোনো সময় আপনারা হয়তো রাজনৈতিকভাবে বা অন্যান্য কোনোভাবে আপনারা প্রেশার ফিল করেছেন। এই স্বাধীন মিডিয়া কমিশনের কাছে কি আপনি সেই বিষয়ে কমপ্লেন করতে পারতেন, অভিযোগ করতে পারতেন যে না আমার নিউজ রুম থেকে আমাকে এই নিউজটা করতে বলা হচ্ছে, আমাকে হয়তো এমন একটা নিউজ করতে বলা হচ্ছে যেটা আসলে আমার মালিক পক্ষের ব্যবসায়িক ইন্টারেস্টের জন্য করতে বলা হচ্ছে আমাকে নিউজটা, আপনি ওই অভিযোগটাই স্বাধীন মিডিয়া কমিশনের কাছে করতে পারতেন, তারা সেই বিষয়ে পদক্ষেপ নিত। আবার অন্য দিক থেকে আমাদের অডিয়েন্স অনেক সময়, সাধারণ জনগণ অনেক সময় অসৎ সাংবাদিকতার ভিকটিম হয়ে থাকে। তারা তখন এই একই কমিশনের কাছে গিয়ে তাদের কাছে রিড্রেস চাইতে পারতো, সুবিচার চাইতে পারতো যে না, যে এই সাংবাদিক আমার বিরুদ্ধে এই নিউজটা করেছে, এই নিউজটা সঠিক না, এই নিউজটাতে এই ভুল আছে, আমি প্রমাণস্বরূপ দিচ্ছি, আপনারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেন। স্বাধীন মিডিয়া কমিশন would have protected both, would have protected the journalists, would have also protected the general people, the audience, the consumers. এটা অধ্যাদেশ হিসাবে প্লেস করা হয় নাই এবং এখনো এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আসলে কেউই চায় না যে স্বাধীন মিডিয়া কমিশন থাকুক, এবং কেউই আসলে চায় না যে মিডিয়া স্বাধীনতা থাকুক। এটা কোনো রাজনৈতিক দল চায় না, কোনো ব্যবসায়িক গোষ্ঠীটা চায় না। দ্যাটস দ্য অনেস্ট ট্রুথ। আপনার যদি এরকম একটা অ্যাকাউন্টেবল, একটা অটোনমাস বডি থাকতো যার কাছে চাইলেই এখন আপনার পাঠকরা, আপনার শ্রোতারাও দৌড়ায় যেতে পারবে, আপনি যাদেরকে এমপ্লয় করছেন আপনার এমপ্লয়িরাও দৌড়ায় যেতে পারবে, আপনি আসলে ওই রকম একটা স্বাধীন কমিশন চাইবেন না। রাজনৈতিক দলরা সবসময় চাইবে যে মিডিয়া তাদের প্রতি কিছুটা হলেও নতজানু হয়ে থাকুক, এটা চাইবেই তারা যে মিডিয়া কিছুটা হলেও যেন তাদেরকে একটু কভারেজ বেশি দেয় অন্য দলের থেকে, মিডিয়ার সাথে তাদের যেন যে ভালো সম্পর্ক এটা সকল সাংবাদিকরা এখানে কিন্তু শুনেছেন যে ভালো সম্পর্ক মেনটেন করতে চায় আমার সাথে। ভালো সম্পর্কটা মানে কি? ভালো সম্পর্ক মানে হচ্ছে যে আপনার থেকে কোনো না কোনো ভাবে তারা একটা সুফল নিতে চাচ্ছে কভারেজের মাধ্যমে বা অন্য না কোনো কিছুর মাধ্যমে, এবং সেই কারণেই nobody wants an independent journalism
ইন বাংলাদেশ। আমি একটু ওই জায়গাটাতে আসতে চাচ্ছি যে ব্যবসায়িক, এখন আমি একটু মাই ওন ডেভিলস অ্যাডভোকেট। কেন ব্যবসায়িক গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়া খারাপ কিছু না, এটা একটু কন্ট্রোভার্সিয়াল শোনাতে পারে, কিন্তু তাও আমি বলি। আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছেন তারাই আমাকে বলতে পারবেন যে রাস্তাঘাটে যখন আপনারা ফিল্ডে রিপোর্টিংয়ে যান, সারাদিন না খেয়ে থাকেন, এরকম দিন গেছে। আপনারা আমাকে এটা বলবেন যে, আমি জানি আপনারা আমাকে এটা বলবেন যে আপনারা এমন, স্পেশালি গত 1.5 বছরে আমি এটা একটু বেশি শুনেছিলাম, ঠিক মতন বেতনটা দেয়া হচ্ছে না। আমাদের প্রিন্টের সাংবাদিকদের তো অন্তত ওয়েজ বোর্ড আছে, টিভি সাংবাদিকদের তো ওয়েজ বোর্ডও নাই। ওয়েজ বোর্ড ছাড়া তারা কাজ করে, এবং বেতন হয়তো ডিলে হচ্ছে, মাসের প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহে চলে যাচ্ছে, তৃতীয় সপ্তাহে চলে যাচ্ছে। কিভাবে করে সংসার তারা চালাচ্ছেন এটা শুধুমাত্র তারাই বলতে পারবেন। আমাদের কমিউনিটিতে যখন কেউ ফ্ল্যাট কেনে, আমরা না খুব সেলিব্রেট করি। এটা ধরেন ব্যবসায়িক কমিউনিটিতে যদি আপনি যান, অথবা ডেভেলপমেন্ট সেক্টরে যদি আপনি যান, ওখানে কেউ ফ্ল্যাট কিনলেও আছে, হ্যাঁ ও ফ্ল্যাট কিনছে, এটা একটা খুব নর্মাল একটা বিষয়। কিন্তু আমাদের জন্য এটা খুব বড় একটা বিষয় যে না, আমাদের মধ্যে একজন ওই পরিমাণ অর্থনৈতিক ভাবে তার ওই পজিশনটাতে সে যেতে পেরেছে যেখানে সেটা ফ্ল্যাট কিনতে পারছে। কারণ আমরা আসলেই সাংবাদিকদের বেতন ভাতা, বেতনের স্ট্রাকচার যেটা, এটা আমাদের মডার্ন যে ইকোনমি, এটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। সেখানে কর্পোরেট মিডিয়ার যে রোলটা, কর্পোরেট মিডিয়াতে যে সাংবাদিকরা কাজ করে, যদি একটু বড় কর্পোরেট মিডিয়া হয়ে থাকে, সেখানে বেতনটা রেগুলার হয়। আপনার সাংবাদিক যদি না খেয়ে থাকে, আপনার সাংবাদিক যদি তার বাচ্চার স্কুলের ফিসটা না দিতে পারে, তার থেকে আপনি কখনোই স্ট্যান্ডার্ডস আশা করবেন না। আপনি ভালো স্ট্যান্ডার্ডস মেনটেন করে সাংবাদিকতা আপনি চান যে কোনো সাংবাদিক ফেক নিউজ ছড়াবে না, মিসইনফরমেশন ছড়াবে না, ডিসইনফরমেশন ছড়াবে না, তাদের ট্রেনিং দেওয়া প্রয়োজন, অনেক কিছু আমি মানছি। কিন্তু সে যদি ওই পরিমাণ তার ইকোনমিক রিমিনারেশন না হয়, সে কখনোই কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডের সাংবাদিক চাচ্ছেন আমাদের সমাজে, সেই স্ট্যান্ডার্ডটা আপনি কখনো পাবেন না। এখানে আসবেই হচ্ছে একটু গরিব ঘরের মানে রিক্রুটরা, যাদের জন্য হয়তো হ্যাঁ ঠিক আছে, মাসে 15,000 টাকা পেলাম, এটা দিয়ে আমার সংসার চলে যাবে, এটাতে আমি কোনো মতো করতে পারবো। তখন যেটা হয় যে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও একটু কম হয় অন্যান্যদের তুলনায়। ওই কারণে কর্পোরেট মিডিয়াতে আমার এখনো পর্যন্ত আমি মনে করি যে কর্পোরেট মিডিয়ার কারণে আমাদের সাংবাদিকরা তাও যেটা হোক একটু মানে বেঁচে পড়ে থাকতে পারছে আর কি। তার মানে এই না যে কর্পোরেট মিডিয়ার প্রতি আমার কোনো আক্ষেপ নাই। অবশ্যই আমি প্রথমেই তো শুরুতে সেটা বলেছিলাম যে কিভাবে করে কর্পোরেট মিডিয়া তাদের যখন মালিকের শেয়ার বদলায়, হাত বদল হয়, তখন কি করে সাংবাদিকদের উপর তারা প্রেশার ক্রিয়েট করে, সেটা আমি আগে আমি বলেছি। আমি এটাও বলতে চাই যে কর্পোরেট মিডিয়া আমাদের এখানে বিভিন্ন সময় অপসাংবাদিকতার বড় একটা জায়গায় ছিল হচ্ছে আসলে কর্পোরেট মিডিয়া দ্বারা করা যে সাংবাদিকতাগুলো। আপনারা সেটা আমলে আপনারা দেখেছেন যে মেইন যারা বড় সাংবাদিক তারা কিন্তু হয়তো তাও সাহসের সাথে মাঠে গিয়ে তারা কোনো কিছু একটা কভার করছে, কিন্তু কর্পোরেট মিডিয়াতে, অনেক বড় বড় কর্পোরেট মিডিয়া হাউসে ওই সাহসটা তারা দেখায়নি, অথবা সাহস দেখাতে চাইলেও তারা সে সাহস দেখাতে পারেনি, কারণ তাদের মালিক পক্ষের সাথে সরকারের একটা ওতপ্রোতভাবে রাজনৈতিক সম্পর্ক ছিল। তো ওইটা থেকে আবারও বের হয়ে আসতে হলে আমাদের স্বাধীন মিডিয়া কমিশনের দিকে আগাতে হবে। স্বাধীন মিডিয়া কমিশন ছাড়া আমাদের আসলে সামনে we won't be able to go for solid independent journalism. We won't be able to achieve solid independent journalism if we don't have that. আমার প্রশ্নটা বাদ দিয়ে আমি আরেকটা জিনিস বলতে পারি। প্রশ্ন তো ছিল হচ্ছে যে স্বাধীন মিডিয়া কিরকম হবে, এসব কর্পোরেট মিডিয়ার রোল এখানে কি। আমি একটু ভিন্ন আলাপে যেতে চাই আজকে। ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো, আমি সবসময় আপনাদের এখানে এসে 2-3টা করে তিতা কথা বলে যাই, আপনারা তাও আমাকে ডাকেন, সে কারণে আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার থেকে অন্তত অতটুকু জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি যে এসে আমি আপনাদেরকে কটু কথা শোনাবো, আপনারা তাও কিছু মনে করবেন না। আমার আজকে একটা রিপোর্ট বের হয়েছে ডেইলি স্টার প্রথম পাতাতে। এই রিপোর্টটা 5 জন সাংবাদিককে নিয়ে। এই 5 জন সাংবাদিক এখন জেলে আছে। 5 জন সাংবাদিকের নাম: ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু,
শ্যামল দত্ত, শাহরিয়ার কবির। আপনারা অনেকেই এদের এখানে তাদেরকে অপসাংবাদিক ডাকবেন, আমি জানি সেটা। তাদের অনেক বিগত আমলে তাদের সাংবাদিকতা অনেকভাবে আমাদের পুরো সাংবাদিক কমিউনিটিকে ওভারঅল মানবাধিকার পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে, এটাও আমি জানি। শেষ করে নেই, তারপরে তালিকা দেন, ভালো লাগবে না। কিন্তু একটা দেশে পলিটিক্যাল সাংবাদিকতা থাকবে, সকল ধরনের পলিটিক্যাল সাংবাদিকতার প্রতি টলারেন্স যদি আমাদের না থাকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি সাংবাদিকতা চাই না। আমি একটা মামলা দেখছিলাম, যে মামলাতে তাদের নাম আছে। এই মামলাটা হচ্ছে 15 বছরটা ছিল নাইম হালদার নামে। নাইম হালদারকে যখন গুলি করে মারা হয়, এটা জুলাই 2024, যখন তাকে গুলি করে মারা হয়, তখন তার কারফিউর মধ্যে তার চাচা তার যে ডেথ সার্টিফিকেটটা এবং তার যে ছবিটা, তার মৃতদেহের ছবিটা, তার চাচা ওই কারফিউর মধ্যে আমার অফিসে নিয়ে আসছিল। ওনার একটাই চাওয়া ছিল যে আবা, ওর তো এটা কিন্তু কেউ মনে রাখবে না, এই মৃত্যুটা তো মানে কোনো ময়না তদন্ত হচ্ছে না, কোনো কিছু হয়নি, এমনি তারা দাফন করে দিয়েছে। একটা ছোট ছেলে যেভাবে মারা গেল, এটা তো কেউ মনে রাখবে না, আপনি প্লিজ ওকে নিয়ে একটু রাখেন। তার আকুতিটা ছিল হচ্ছে ওইটা। নাইম হালদারের অনেকগুলো ছবি আমার কাছে আছে। অর্ধেক ছবি হচ্ছে তার লাশের ছবি এবং তার যে বুলেট উন্ডটা ছিল সেগুলো ক্লোজ আপ ছবি, আর বাকি অর্ধেক ছবি হচ্ছে যখন সে জীবিত ছিল তখন তার ফ্রেন্ডদের সাথে তোলা সেলফির ছবি। আমি ওর কেসটা স্পেসিফিক্যালি আমাকে খুব বেশি টানে এই কারণে যে ওর চাচার যে আকুতিটা ছিল সেদিন রাতেবেলা যখন সে আমার সাথে অফিসে দেখা করে কারফিউ ভেঙে, আমি ওটা ভুলতে পারি না। এই কেসে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি নাইম হালদারের বিচার চাই, আমি চাই। I've dealt with this case. I want justice for him. কিন্তু শেষ করে দিই, তারপরে তালিকা দিন। কিন্তু আপনি যখন ক্রিমিনাল মামলা করেন, ক্রিমিনাল মামলাটা খুবই স্পেসিফিক হতে হয়। ক্রিমিনাল মামলা যে দায়ী তার বিরুদ্ধে হতে হয়। আইসিটিতে মামলা করতে পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। ওখানে তাজুল ভাই আছেন, তাজুল ভাই আমাদেরকে কিভাবে আইসিটিতে মামলা করতে হয় সেটা বলতে পারেন। কিন্তু যখন শয়ে ক্রিমিনাল মামলা করা হয়, যে মামলাগুলোর একদম বেসিস হচ্ছে যে আমার ছেলেকে এরকম করে গুলি করে মারা হয়েছে, এখানে 500 জন, এরা সবাই দোষী। এই মামলা আদালতের টেকে না। এখানে এই মামলাগুলোতে না ভিকটিমরা বিচার থেকে বঞ্চিত হয়। গত বছর আমি ট্যালি করেছিলাম 296 জন সাংবাদিক এরকম মামলাতে তারা নথিভুক্ত ছিল। তার মধ্যে 101 জন সাংবাদিক ছিল হচ্ছে খুনের মামলায়, 302। এই মানুষগুলো আসলেই মারা গেছে, মানুষগুলো আসলেই তাদের জীবন দিয়েছে। তাদের বিচার প্রক্রিয়াটা নিয়ে এরকম করাটা না, আসলে এটা প্রহসন, এটা ঠিক না। আমাদের যদি অপসাংবাদিকতা নিয়ে কোনো প্রসিকিউশন করতে হয়, সেটা নিয়ে আমাদের ব্যবস্থা তো এমন কোনো একটা আইনগত কাঠামো তৈরি করতে হবে যেখানে আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিতে পারি। কিন্তু জেলের ভাত খাওয়ানো, এটা কোনো পক্ষের জন্য, তাদের জন্য যে মারা গেছে তার জন্য বিচার না, যে জেলের ভিতরে আছে তার জন্য বিচার না। এখন চাইলে তালিটা দিতে পারেন, কিন্তু হয়তো দিবেন না। ধন্যবাদ জাইমা আপাকে। তিনি আমাদের যে কালচার, কর্পোরেট মিডিয়া কালচার, সেই সাথে যে বাস্তবতা সবগুলো রিলেট করে আলোচনা রেখেছেন। আমরা সবাই তার আলোচনায় বুঝতে পেরেছি যে আমাদের এই সিচুয়েশনে মানে কিভাবে সাংবাদিকরা কিভাবে বেঁচে আছেন এবং কিভাবে ডিল করছেন। এই পর্যায়ে আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করব ডাক্তার নাবিলা ইদ্রিস, যিনি গুম প্রতিরোধ কমিশনের সদস্য ছিলেন। স্পেসিফিকভাবে যদি জানতে চাই, তাহলে জানতে চাইব যে আসলে বর্তমানে আমরা দেখছি যে আবার ফটোকার্ড বা নিউজ
বা ফেসবুক শেয়ারের কারণে অ্যারেস্ট হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন, এবং অতীতে উনি কমিশনে কাজ করেছেন, গুম কমিশনের কাজের ক্ষেত্রে এই রিলেটেড ইস্যুতে ওনার অভিজ্ঞতাটা জানতে চাই।